স্বামী সন্তান সংসার তিনটা জিনিস একসাথে নাই হয়ে গেছে। আমার খারাপ লাগে, কষ্ট লাগে। পরে আমার বাবা বলতেছে তুমি নিজের জীবন নিজে গড়ো, আমি তো তোমার বাবা, আমি তো পারলাম না তোমার জীবন গড়ে দিতে। আমরা দুই ভাই দুই বোন। বাবা বিজনেস করতো, করোনার সময় অনেক বড় একটা লস খায়, তারপর থেকে অনেক সমস্যা সংসারে। আমি পরিবারের বড় মেয়ে। তখন আমার বিয়ে হয় 2016 সালে। আমাদের পরিচয় ছিল পারিবারিকভাবে, আমাদের বিয়ে হয়। দুই পরিবার সম্মতিতে বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ির দাবি ছিল আমার হাজবেন্ড মালয়েশিয়া যাওয়ার সময় যত টাকা লাগবে আমার বাবা দিব। এই শর্তেই বিয়ে দিয়েছে? হ্যাঁ, শুরুতে আমার বাবা বলছে ওরে আমি যা পারি তা দিয়ে দিব। আব্বুর হিসাব ছিল এটা, আর এখন ওদের হিসাব ছিল 4 লক্ষ 5 লক্ষ যা লাগবো টোটালি দিব। তারপরে বিয়ের 10-15 দিন পরে আমার শ্বশুর শাশুড়ি আমার চাপ দিতেছে টাকার জন্য, তোমার বাবার বাড়ি থেকে টাকা আনো, তোমার বাবার বাড়ি থেকে টাকা আনো, মালয়েশিয়া পাঠাবে ছেলেকে টাকা আনার জন্য চাপ দিতেছে। তখন তো এই অবস্থা, ব্যবসায় লস, পারিবারিকভাবে অনেক সমস্যার মধ্যে সম্মুখীন আমরা। তারপরে টাকা দিতে পারতেছে না, কোনোভাবে 1 লক্ষ টাকার মতন ম্যানেজ করছে। ম্যানেজ করার পরে ওদেরকে দেয়। তো ওই টাকা দেওয়ার পর ওদের পছন্দ হয় না, পরে ফেরত দিয়ে দেয় তারা। তো ফেরত দেওয়ার পরে এই যে আমার উপর অত্যাচার শুরু হয়। কিভাবে অত্যাচার করে, উঠতে দোষ, বইতে দোষ, শুইতে দোষ, সবকিছুতে আমার দোষ ধরে। আমি ভালো করলেও খারাপ সেটা। আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালো ছিল না। ওর সাথে আমার সম্পর্ক বলতে বিয়ের 3 মাসের মাথায় আমি প্রেগনেন্ট হই। ওই 3 মাস পর্যন্ত ওর সাথে আমার যতটুকু স্বামী স্ত্রী একটা সম্পর্ক হওয়া উচিত বাস অতটুকুই। তারপরে ওর সাথে আমার শাশুড়ি একসাথে হইতে দিত না। কাজের বাহানা দিয়া হোক, এভাবে হোক ওইভাবে হোক, আলাদা আলাদা রাখতো। ততদিন আমার ছেলে হয় 2017 সালে। হওয়ার পরে ও 2018 সালে বাইরে চলে যায় মালয়েশিয়াতে। ও অবশেষে ওর নিজের টাকা দিয়ে ও মালয়েশিয়া চলে যায়। ওই যে 2018 সালে যে গেছে আমার ছেলের রাইখা, 9 মাসের রাইখা গেছে, এই পর্যন্ত ও বাংলাদেশ আর আসে নাই। আমি তখন ওদের বাড়িতে থাকতাম। ওদের বাড়িতে থাকাকালীন অনেক ঝামেলা হয়েছে। আব্বুর এক কথা যে এই সংসার করা লাগবো না, এত অত্যাচার করে শাশুড়ি, তো সংসার করা লাগবো না, তুই আমার কাছেই থাকবি। আমি বলছি যে আব্বু এতবার দেখছি, আরেকবার দেখি যদি ভালো হয়। তা ওইখানে থাইকে গেলাম। থাকার পরে আমারে কি বললো, ফোন ইউজ করতে পারবো না। শ্বশুর বাড়ি থেকে আমার বলতেছে যে ফোন ব্যবহার করতে পারবা না। আচ্ছা, ফোন ইউজ করতে দিব না, করলাম না। আচ্ছা, বাবার বাড়ির সাথে সম্পর্ক থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা যা কইবা তাই, তোমরা যেভাবে চালাবে আমি সেভাবেই চলবো। কোনো মানুষের সাথে কথা বলতে পারবা না। তোমার গন্তব্য কতটুকু, বাথরুম আর রান্নাঘর আর ঘর, এই 3টা জায়গা তোমার গন্তব্য। এর বাইরে তুমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আসছি তোমাদের বাড়িতে, থাকবো, তোমাদের বাড়ি থেকে লাশ হয়ে বেরোমু, আমার আর কোনো কিছু প্রয়োজন নেই। ঠিক আছে, এমন করতে করতে কাইটে গেল 1.5 থেকে 2 বছর। তারপরেও তাদের মধ্যে কোনো অনুতপ্ত নাই, কোনো কিছু নেই যে একটা মানুষ এভাবে লেখাপড়া জানা শিক্ষিত একটা মেয়ে, আমরা যা বলতেছি তাই শুনতেছে, মেয়েটা তো আর খারাপ না, এরকম কোনো কিছু তাদের ভিতরে নাই। তারপরে আমার হাজবেন্ড বাইরে থেকে টাকা পাঠায়, আমি ছিলাম বাড়ির চাকরানি। তারপরে শেষ পর্যায়ে যায় আমার ভাসুর বলতেছে একদিন যে আমার ভাত দাও। তো তার আগে ছেলে খুব অসুস্থ, তো 4 দিন 4 রাত আমার ঘুম নাই। তো আমি বলছি ভাইয়া, আমি তো সারা রাত আমার ছেলেরে নিয়ে গেছিলাম, তো ভাবিরে বলেন ও ভাত দিব আপনারে। আমি এই কথা কেন বললাম, আমার ভাসুর বলতেছে এত বড় সাহস আবার ভাত দিল না। এই লাস্টে কথা। পরে আমি শ্বশুর আসছে, পরে বললাম যে আব্বা দেখেন আপনার নাতিরে নিয়ে সারা রাত তো আমি ছিলাম, আমিও খুব ক্লান্ত। তো ভাইয়া আমার এই কথাটা বলছে। পরে বলতেছে দিতা ভাত দিলা না কেন? পরে আমার বলতেছে বাড়ি থেকে বের হয়ে যাবি। আমার শ্বশুর শাশুড়ি ভাসুর সবাই বাড়ি থেকে বের হয়ে যা, এক কথায়। আচ্ছা ঠিক আছে, বের হয়ে যাবো। প্রতিদিনের এত অশান্তি আমারও আর ভালো লাগতেছিল না। ছেলের তখন 4 বছর বয়স, আমার বিয়ে 4.5 বছরের মাথায় আমি আর ওখানে থাকতে পারলাম না। পরে আমি চলে আসলাম। আসার পরে ওদের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, টোটালি কোনো যোগাযোগ নেই। আপনার স্বামীর সাথে? না, কারোর সাথে যোগাযোগ নেই, সবাই আমার ফোন ব্লক করে দিছে। আপনার স্বামীকে কি জানিয়েছিলেন ঘটনাটা? সব জানাইছি। ওনার বক্তব্য কি ছিল? ও মা বাবা যা বলবো সেটাই। আমার সাথে যদি সারা রাত ঘুমাই থাকে, ঘুমানোর পরে যদি সকালে উঠে আমার শাশুড়ি বলে তোর অন্য একটা লোকের সাথে ছিল, ওইটাই সত্যি। আমি যে সারা রাত ওর সাথে ছিলাম ওই কথার কোনো ভ্যালু নেই ওর কাছে, এরকম একটা অবস্থা। তো ওইখান থেকে আসার পরে তখন 4 বছর বয়স ছেলের। রমজান মাসে আমার শ্বশুর শাশুড়ি যায়। আপনাকে আনতে গেছে? না, আমাকে না, আমার ছেলেকে। ঘরের ভিতরে ঢুকানে উঠানে দাঁড়ায় আছে, গ্রামের বাড়ি তো উঠানে দাঁড়ায় আছে, ছেলেরে দেখতে আসছে। আমার ছেলেকে 2 দিনের জন্য সে নিয়ে যেতে চায়, বলতেছে যে আমি আবার 2 দিন পরে দিয়ে যাবো, এভাবে বলছে। বলার পর আমি বলছি আব্বা সমস্যা আমার সাথে, আপনাদের সাথে, ওর সাথে তো নাই, ও তো ফেরেশতা, ও তো ছোট বাচ্চা, ওর বাবার বাড়ি দাদার বাড়ি, ওর হক তো আমি নষ্ট করতে পারি না। আচ্ছা নেন, 2 দিন পর আপনি আবার আমারে দিয়ে যান। এই যে আমি আমার ছেলেরে দেই, এই দেওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় কাল। দেওয়ার পরে নেওয়ার পর 2 দিন পরে আমি ফোন দিই, আব্বা বাচ্চাটাকে দিয়ে যান। 4 বছর পর্যন্ত আমার সাথে ছিল, এখন 4 বছর হঠাৎ করে 2 দিন ধরে ও তাদের কাছে, আমারও তো ভালো লাগে না, বাচ্চাটাকে দিয়ে যান। তারপরে বলতেছে কে তুমি? আমার শ্বশুর আমাকে বলে তুমি কে? কয় তোমারে চিনি না, রং নাম্বার, এই নাম্বারে আর কোনোদিন ফোন দিবা না।
আমি মানে আকাশ ভেঙে মাথায় পড়ছে, এগুলো কি বলতেছে। তো তারপরে এগুলো বলার পরে এখন আমি আমার আব্বু আমরা সবাই গেছি আনতে শ্বশুর বাড়ি। হ্যাঁ, শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওরা বাড়িতে না মানে যখন বুঝতে পারছে যে আমি গেছি, ওরা দূরে সরে গেছে চলে গেছে। তো যাওয়ার পরে মানে অনেকক্ষণ 2-3 ঘন্টা বসে রয়েছি, ওদের কোনো খোঁজ খবর নাই, কেউ নাই, ঘর তালা মারা, চলে গেছে, কোথায় গেছে কেউ বলে না। আচ্ছা ঠিক আছে, চলে আসলাম। তারপরে আবার ফোন দিছি, আব্বা দিয়া যান, আমি তোরে ছাড়া থাকতে পারতাছি না, আমার বাচ্চাটারে দিয়া যান। তো ওই একই কথা, তোমার চিনি না, তুমি আর কোনোদিন ফোন দিবা না, রং নাম্বার। মানে আমার ছেলেরাও এরকম করছে, ওরা মানে ছেলে ওদের ছাড়া কিচ্ছু বুঝে না। তো একটা সময় চিন্তা ভাবনা করলাম যে ছেলেও ভালো আছে, তারাও চায়। তো ছেলে জিজ্ঞেস করছে আমার আব্বু যে মায়ের কাছে যাইবা? তো ছেলে বলতেছে যে না, আমি দাদা দাদির কাছে থাকবো, কারণ মা তো শাসন করে। আর আপনার স্বামীর সাথে যোগাযোগ? না, আমি ফোন দিলেও ফোন রিসিভ করে না, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, টোটালি যোগাযোগ নেই। তো স্বামী, সন্তান, সংসার 3টা জিনিস একসাথে নাই হয়ে গেছে আমার। তো আমি তো মানসিকভাবে ঠিক নেই, কান্নাকাটি করি, এখানে বসে কান্না করি, ওখানে বসে কান্না করি, ছেলের জন্য কান্না করি, খারাপ লাগে, কষ্ট লাগে। পরে আমার বাবা বলতেছে যে এভাবে তো জীবন চলবো না, তো মা তুমি এক কাজ করো, নিজের পায়ে দাঁড়াও, টাকা পয়সা থাকলেও মানুষ সম্মান দেয়, আজকে টাকার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তুমি নিজের জীবন নিজে গড়ো, আমি তো তোমার বাবা, আমি তো পারলাম না তোমার জীবন গড়ে দিতে, তোমার নিজের জীবনটা তুমি নিজেই গড়ো। প্রচুর কান্নাকাটি করছি। তো একটা সময় চিন্তা করলাম যে ঠিকই তো, আমি তো এইভাবে আসছি, সব দিক থেকে কষ্ট হইতেছে, তো যাই। এরপরে সৌদি আরব যাওয়ার আগে আমি আমার হাজবেন্ডকে একতরফা ডিভোর্স দিই, তারপরে আমি সৌদি আরবে যাই। যাওয়ার পরে 8 মাস এখানে থাকি। 8 মাসে মানে প্রচুর এত পরিমাণ কাজ যে আমি মানে আমার শারীরিকভাবে মানসিকভাবে তখন তো আমি ভালো নাই। তারপরও এখন করতে করতে প্রায় আমি একদম হাঁপাই যেতাম। পরে ওইখানে যাওয়ার পর একটা মানুষের সাথে আমার পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরে মানে ওই লোকটা আমাকে বিভিন্নভাবে সাহায্য করে। তারপরে আমাকে ভালো একটা কাজের জন্য আর কি ঠিক করলো যে এই কাজটা তুমি করো। ওইখানে কাজ করলাম, কাজ করার পরে থাকার ব্যবস্থা করে দিল, সবকিছু ঠিকঠাক ছিল। থাকার পরে কাজটা সবকিছুই ভালোভাবে চলতেছিল। চলার পর ওর সাথে মানে ভালো একটা সম্পর্ক হয়ে যায় ছেলের সাথে। সম্পর্ক হওয়ার পরে কিছুদিন পরে আমি অনেক অসুস্থ হই। অসুস্থ হওয়ার পরে এখন ওইখানে তো আর এভাবে থাকা সম্ভব না, যেহেতু বাহিরের দেশ, এভাবে কে সাহায্য করবো আমারে। তারপর ওই ছেলেটা যথেষ্ট আর কি সাহায্য করছে, করার পরে আমি ওইখান থেকে চলে আসি। সৌদি আরবে 2 বছর থাকার পরে আমি বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার পরে তখন ওর সাথে আমার কন্টিনিউ মানে সম্পর্কটা ভালোই ছিল। তো তারপরে আমি 1 বছর বাংলাদেশে থাকার পরে আমি ডিসিশন নেই দুবাই চলে যাব। তো তারপরে আমি এখান থেকে দুবাই চলে যাই। দুবাই যাওয়ার পরে সবকিছু ভালো ছিল, স্যালারিও ভালো ছিল, সবকিছু ভালো থাকার পরে ওই ছেলের সাথে আমার সাথে প্রেম হয়ে যায়। হওয়ার পরে আমরা বিয়ে করার চিন্তা ভাবনা করি, ওর ফ্যামিলিকে জানানোর পর সবাই রাজি, এবং ওর ফ্যামিলির লোকজন আমার সাথে কথা বলে, যোগাযোগ করে। একটা পর্যায়ে সবাই রাজি হয়। রাজি হওয়ার পরে তার সাথে আমার বিয়ে হবে, সম্পর্ক ভালো। ওর সাথে যেহেতু আমার একটা সম্পর্ক ছিল, ও সৌদি আরবেই ছিল, আমি দুবাই ছিলাম তখন। এই সময় হঠাৎ সে জানায় তার মা অনেক অসুস্থ। তো আমার কাছে তখন আমার ভালো জব ছিল, তো থাকাকালীন আমার হাতেও টাকা ছিল, তো আমি দিতাম। কত টাকা দিয়েছেন টোটাল? 10 লক্ষ টাকা হবে, মানে ধাপে ধাপে, মানে একেবারে দেওয়া হয় না, যেমন ধাপে ধাপে, যেমন আজকে ওর মা অসুস্থ, কালকে ওর বোন অসুস্থ, বিভিন্ন প্রয়োজনে আমি ওরে টাকাগুলো দিই। তারপরে আমার কাছে দুবাইতে আসার কথা ওর, তখন আমি ওরে টিকিটের টাকা দিই, কারণ আমার কাছে আসবো, ওই টিকিটের টাকা আমি ওরে দিই। সেখানে আমার কাছে আর আসতে পারে নাই, রুম টুম আমি সবকিছু নিছি, কিন্তু আসতে পারে নাই। ওখান থেকে আর যখন আসবো তখন ওর ফ্লাইট মিস হয়ে যায়। ফ্লাইট মিস হয়ে যাওয়ার কারণে আমার বলতেছে এখন আমি কি করব, সমস্যা তো তুমি টাকা পাঠাও, আমি আবার ওরে টাকা দিই। এরকম বিভিন্নভাবে আমি তাকে টাকা পয়সা দেই, প্রায় 10 লাখ টাকার মতো আমি তাকে দেই। পরে হঠাৎ করে ওরা আর ভালো লাগে না, আমার সাথে কথা বলতে ইচ্ছা করে না, হঠাৎ মানে ইগনোর করতেছে। একটা মানুষ ইগনোর করলে তো বোঝা যায় কি সমস্যা, কি হয়েছে। আমি ওর প্রশ্ন করি, কোনো উত্তর খুঁজে পাই না। ততদিনে তার সাথে অন্য জায়গায় সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো তখন তো আমি তো তৃতীয় ব্যক্তি হয়ে গেলাম, তখন তার আমার ভালো লাগবো না, টোটালি যোগাযোগ নাই। আচ্ছা ঠিক আছে, নাই যোগাযোগ নাই। তারপর অনেক চেষ্টা করছি যোগাযোগ করার, আমি সুস্থ থাকতে পারি না, কাজ টাজ করতে পারি না, আমি অসুস্থই হয়ে যাই। তো অসুস্থ হওয়ার পরে আমি বাংলাদেশে চলে আসি, আপাতত এই 19 তারিখে আর কি আসছি। ওই ছেলের সাথে সম্পর্ক আমার ওইভাবে নষ্ট হয়ে যায়। আসলে ওই ছেলে আমাকে ব্যবহার করছে টাকার জন্য, আমি তখন বুঝতে পারিনি। যখন বুঝতে পারছি তখন অনেকটা লেট হয়ে গেছে। আমি এটাই বলতে চাই, বিদেশের মাটিতে যারা আছে, প্রবাসী ভাই হোক, বোন হোক, যাই হোক, ওখানে কাউকে বিশ্বাস করাটা ঠিক না। কারণ কাজের জন্য গেছি, কাজ করব, নিজের জন্য ভবিষ্যৎ করব, বাস এতটুকু, ফ্যামিলি ভালো থাকবো। আমার মতো কেউ এরকম ভুল করেন না, কেউ বিদেশের মাটিতে বসে কাউকে বিশ্বাস করেন না। আমি তো শারীরিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি নাই, কিন্তু আমি টাকা পয়সার দিক থেকে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। তো এটাই বলবো আপনাদের কাছে, আমার মতো যাতে কারো এরকম না হয়। বিদেশের মাটিতে বসে কোনো পুরুষকে বিশ্বাস করবেন না।